রমা তার দুই ননদ ঝিলিক এবং ফুলকিকে নিয়ে বাস করে। রমার দুই ননদের মধ্যে ঝিলিক ছিল খুবই শান্ত এবং সাদাসিধে আর খুবই ভালো মনের একটা মেয়ে। অন্যদিকে ঝিলিক যতটা শান্ত ছিল আর ঠিক ততটাই কূটনৈতিক ছিল ফুলকি, কারণ ফুলকি কোনো মতেই তার বৌদিকে মন থেকে মেনে নিতে পারে না। জানি না দাদা তোমাকে কিসের জন্য এই বাড়িতে নিয়ে এসেছে। আমি এত করে বারণ করলাম তবু আমার কথা শুনলো না। ঠিক আছে, এবার আমারও রাগ জানে না। বৌদি, তুমি এই বাড়িতে আমার মতো করে যদি থাকতে না পারো তাহলে তুমি দেখে নেবে, আর আমার কথা যদি তুমি না শোনো তাহলে আমার থেকে খারাপ তো আর কেউ হবে না। এই ফুলকি, তুই বৌদিকে শুধু শুধু এরকম ভাবে রাগ দেখাচ্ছিস কেন? বৌদির এতে কি দোষ? আমার তো মনে হয় বৌদি কোনো দোষ করেনি। আমাদের বৌদি খুবই ভালো। আর দেখ, বাড়িতে আসতে না আসতেই আমাদের সঙ্গে এসে কত ভালোভাবে কথা বলছে। তোর বৌদি তোর কাছে ভালো হতে পারে, এমনকি ধোয়া তুলসী পাতাও হতে পারে, কিন্তু আমার বৌদিকে মোটেই পছন্দ নয়। কোথা থেকে তুলে নিয়ে এলো এই ভিখারিটাকে কি জানি। আচ্ছা বৌদি, তোমার বাবা মা কি এটা জানে না যে তোমার শ্বশুর বাড়িতে দুটো ননদ আছে আর তাদেরকে জামা কাপড় দিতে হয়? তুমি এভাবে খালি হাতে কেন চলে এলে শুনি? মা বাবা তো এরকম কোনো জামা কাপড় ওদের দুজনের জন্য কিনেই দেয়নি, কিন্তু আমি যদি এখন এই কথাটা বলি তাহলে হয়তো ফুলকি আরো রেগে যাবে। না না, তার থেকে ভালো আমারই দুটো জামা আমি এদের দুই বোনকে দিয়ে দিই। কে বলেছে ফুলকি যে আমার বাবা মা তোমাদের জন্য জামা দেয়নি? দাঁড়াও, আমি তোমাদেরকে জামা দেখাচ্ছি। এই বলে রমা নিজের দুটো জামা একটা ফুলকির জন্য আর একটা ঝিলিকের জন্য বাইরে বের করে, আর তারা দুই বোন নিজেদের পছন্দ মতো দুটো জামা নিয়ে নেয়। কিন্তু তারপরও ফুলকি তার বৌদিকে বলে, একই বৌদি, এরকম জামা তো আমাদের বাড়ির কাজের মেয়েরা পরে, এরকম জামা আমরা কখনোই পরবো না। না, এই জামা তো আমি পরতেই পারবো না, তুমি এই জামাটা নিয়ে নাও। ফুলকি, তোর এরকম ব্যবহার করা কিন্তু একদমই উচিত হচ্ছে না। আর মা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছো? তুমি তোমার মেয়েকে কিছু বলতে পারছো না? বৌদির সঙ্গে কেমন ভাবে কথা বলছে দেখো। দাদা যদি শোনে তাহলে কিন্তু দাদা রেগে যাবে। আর দেখ ফুলকি, বৌদি আমাদের জন্য জামা কাপড় নিয়ে এসেছে আর তুই তারপরও কিন্তু বৌদিকে কথা শোনাচ্ছিস। আর বৌদি, তুমি এখানে আর দাঁড়িয়ে থেকো না, তুমি দয়া করে নিজের রুমে চলে যাও। ঝিলিকের কথা মতো তার বৌদি রমা নিজের ঘরে চলে যায়, আর ঝিলিকও তখন নিজের ঘরে চলে যায়। আর যা দেখে ফুলকি একেবারে রাগে ফুলে ওঠে। এভাবেই নতুন বৌদি বাড়িতে আসতে না আসতেই দুই ননদের ব্যবহার সে খুব ভালো করেই বুঝতে পারে। আর এভাবেই বেশ কিছুদিন কাটে। আর এরই মধ্যে রমা তার ননদ ফুলকিকে নিয়ে খুবই বিরক্ত হয়ে পড়ে। একদিন, দাদা, এই ব্যাগটা কত সুন্দর লাগছে দেখ। আমি কবে থেকে এই ব্যাগটা নেওয়ার কথা ভাবছি, কিন্তু এই ব্যাগটা আমি নিতেই পারছি না। কিন্তু আমি বারে বারে অনলাইনে ব্যাগটা দেখছিলাম, তুই যখন আমাকে টাকা দিবি তখন আমি কিনবো বলে। দেখ না দাদা, এই ব্যাগটা কিনলে ভালো হবে তো? ফুলকি, এসবের আমি কি বুঝি বলতো? তুই বরং তোর বৌদিকে দেখা না, আর না হয় ঝিলিককে দেখা, ওরা এসব খুব ভালো বোঝে। দাদা, আমি ওদেরকে দেখাবো না বলেই তো তোকে দেখাচ্ছি, আর তুই আবার ওদেরকে দেখাতে বলছিস? দূর, ভালো লাগে না। এই বলে ফুলকি রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যে রাজীবও অফিসের জন্য বেরিয়ে যায়। আর বাড়ি ফেরার সময় রাজীব তার বোনের পছন্দ মতো সেই একই ধরনের ব্যাগ কিনে নিয়ে আসে, আর বাড়িতে এসে সেই ব্যাগটা সে টেবিলের উপর রেখে দেয়। অন্যদিকে ফুলকি যখন সেই ব্যাগটা দেখতে পায় তখন ফুলকি খুবই খুশি হয়। আরে, এটা তো সেই ব্যাগটা আমি যেটা অনলাইনে দেখেছি। ও, বুঝতে পেরেছি, আমি তো দাদাকে আজকেই ব্যাগটা দেখিয়েছি, তাই হয়তো দাদা আমার জন্য ব্যাগটা নিয়ে এসেছে। দেখেছিস তো দাদার বৌদি তোকে কত ভালোবাসে। তুই দাদাকে একবার ব্যাগটা দেখাতেই দাদা কিন্তু তোর জন্য ব্যাগটা কিনে নিয়ে এসেছে। আর বৌদিও তোকে খুবই ভালোবাসে, সেই জন্য বৌদি সবসময় তোর কথা শুনে চলে। আর বৌদির থেকে তুই ছোট হয়েও বৌদিকে সবসময় অপমান করিস। এই তুই চুপ কর, বৌদি আমাকে একদমই ভালোবাসে না, আর বৌদি আমাকে ভয় পায় বলে আমার সব কথা শুনে চলে। আর আমি খুব ভালো করেই জানি বৌদি যদি দাদাকে এই ব্যাগটা নিয়ে আসতে বারণ করতো তাহলে দাদা বৌদির কথা কিছুতেই শুনতো না। বৌদি তো পারলে তোর নামে সবকিছুই দাদাকে বলে দিতে পারি, কারণ তুই যেভাবে বৌদির উপর অত্যাচার করিস সেটা আমি আর বাবা মা কিন্তু সবাই জানি, কিন্তু দাদা তো কিছুই জানে না। মা বাবা সব দেখার পরও চুপচাপ থাকে, কিন্তু আমি জানি বৌদির কতটা কষ্ট হয়। আর বৌদি যদি এসব দাদাকে বলে দেয় তাহলে ভাব দাদার রিয়াকশনটা কেমন হবে। দাদা কিন্তু তোকে আর কিছুই কিনে দেবে না, আর নাইবা দাদা তোকে কখনো ভালোবাসবে। ঝিলিকের এই কথা শুনে ফুলকি আর সেখানে এক মুহূর্ত দাঁড়ায় না, সে মুখ ঘুরিয়ে ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে যায়। তুমি শুধু শুধু আমার জন্য কেন ওকে বোঝাতে যাচ্ছ? ও তো বোঝার মতো মেয়ে নয়, আর ও যদি বুঝতো তাহলে এতদিনে বুঝেই যেত। আমি তোমাদের দুজনকেই খুব ভালোবাসি। আচ্ছা, এসব বাদ দাও, এখন কি খাবে বলো, আমি তোমাকে তোমার পছন্দ মতো খাবার রান্না করে দিচ্ছি। রমার কথা শেষ হতে না হতেই ফুলকি সেখানে চলে আসে। দেখলি তো ঝিলিক, তুই নিশ্চয়ই প্রমাণ পেয়ে গেছিস যে বৌদি কাকে বেশি ভালোবাসে।
দেখ ফুলকি, তুই তো এখানে ছিলিস না বলে বৌদি আমাকে জিজ্ঞাসা করলো আজকে কি রান্না করতে হবে। আর তুই যদি এখানে দাঁড়িয়ে থাকতিস তাহলে নিশ্চয়ই বৌদি তোকেও জিজ্ঞাসা করতো। কি বৌদি, তাই তো? হ্যাঁ, ফুলকি একদম ঠিকই বলেছে। তুমি কি খাবে বলো, আমি তোমার পছন্দ মতো খাবারও রান্না করব। আমি ঝিলিকের জন্য খাবার রান্না করে দিতে পারছি, তাহলে তোমার পছন্দ মতো খাবার রান্না করতে পারবো না কেন? তুমি কি খাবে বলো? আমার জন্য আলুর পরোটা বানিয়ে দাও, আমি আলুর পরোটা খাবো। বৌদি, তাহলে আমার জন্য তোমাকে আর অন্য কিছু বানাতে হবে না, তুমি আমার জন্য আলুর পরোটাই বানাও। কারণ দুজনের জন্য আলাদা আলাদা বানাতে গেলে তোমার খুব কষ্ট হবে আর রান্না করতে দেরিও হয়ে যাবে। তাই যা বানাবে এক রকমেরই খাবার বানাও, কেমন? এই শুনে রমা রান্নাঘরে গিয়ে আলুর পরোটা বানাতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই রমা খুবই সুস্বাদু আলুর পরোটা বানিয়ে ফেলে। কিন্তু আলুর পরোটা বানাতে তার একটু দেরি হয়ে যাওয়ায় ফুলকি আবার তার বৌদির সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। বাবারে বাবা, একটা আলুর পরোটা বানাতে গেলে যে এত সময় লাগে এটা তো আমি জানতাম না। কই, আমার মা তো কত তাড়াতাড়ি আমাকে আলুর পরোটা বানিয়ে দেয়। আর তোমার জন্য তো আমরা দুই বোন এখানে সারাদিন বসে আছি। ফুলকি, অল্প একটু দেরি হয়েছে বলে তুই বৌদিকে এরকম করে বলছিস কেন? ছাড় না, বাদ দে। দেখ, বৌদি কিন্তু খুব সুন্দর আলুর পরোটা বানিয়েছে। ঝিলিকের কথা শুনে ফুলকি তার বৌদিকে আর কিছু বলে না, আর তারা চুপচাপ আলুর পরোটা খেয়ে নেয়। আর সেই আলুর পরোটা খেয়ে ফুলকির ভালো লাগলেও সে তার বৌদিকে উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করে। এ কি আলুর পরোটা হয়েছে? ছি, গালে দিতে একেবারে বমি উঠে আসছে। খুবই বাজে খেতে হয়েছে। কেন রে, আমার তো এই আলুর পরোটা খেতে খুবই ভালো লাগছে। আর তোর যদি ভালো না লাগে তাহলে দে, আমাকে দে, আমি খেয়ে নিচ্ছি। ঝিলিকের এই কথা শুনে ফুলকি তাড়াতাড়ি করে সব আলুর পরোটা শেষ করে দেয়। আর এভাবেই বেশ কিছুদিন কাটে। একদিন রাজীব তার দুই বোনকে শপিং করতে নিয়ে যাবে বলে ঠিক করে। দাদা, আমাদের সঙ্গে বৌদিকেও নিয়ে চলো না, কারণ বৌদিও তো হলো অনেকদিন শপিং করতে যায়নি। যদি বৌদির কিছু কেনাকাটা থাকে তাহলে বৌদিও কিনে নেবে। বৌদি, তুমি রেডি হয়ে এসো। এই ঝিলিক, দাদা তো আমাদেরকে নিয়ে যাচ্ছে, তুই আবার তার মধ্যে বৌদিকে টানছিস কেন? দাদার বৌদি পরে একদিন শপিং করতে যাবে। চল, এখন আমরা দুজনে শপিং করে আসি। রমা, তোমার কি কোনো কিছুর প্রয়োজন? তুমি যদি আমার সঙ্গে যেতে চাও যেতে পারো, চলো তাহলে সকলে মিলে যাওয়া হবে। রাজীবের এই কথা শুনি ফুলকি তার বৌদির দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। এর ফলে রমা ভয় পেয়ে যায়। না না রাজীব, আমি এখন যাব না। আর তাছাড়া আমার এখন কোনো কিছু কেনার প্রয়োজন নেই। তুমি বরং তোমার দুই বোনকে শপিং এ নিয়ে যাও, আমি পরে না হয় একদিন যাব। দেখলি তো ঝিলিক, আমি তো বললাম বৌদি এখন আমাদের সঙ্গে যাবে না। তুই বেকার বেকার বৌদিকে জোর করছিস। চল, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। এই বলে তারা তিনজনে শপিং করতে বেরিয়ে যায়। আর অন্যদিকে রমার শপিং করার ইচ্ছা থাকলেও সে শপিং করতে পারে না। আর তাই রমার মন প্রচন্ড পরিমাণে খারাপ করে। কিন্তু ফুলকির জন্য সে শুধুমাত্র তার মনের ইচ্ছাটা চেপে রাখে, কারণ রমা কাউকে কিছু মুখ ফুটে বলতে চায় না। কিন্তু ঝিলিক সবসময় তার বৌদির মনের কথা খুব সহজেই বুঝতে পারে। ঝিলিক কত ভালো, আমার মনের সব ইচ্ছা সব সময় বুঝতে পারে। ও যে কিভাবে আমার মনের কথা বুঝতে পারে আমি নিজেও জানি না। সত্যি, ওর মতো ননদ যদি কোনো পরিবারে থাকে তাহলে কোনো পরিবারে ঝগড়া সৃষ্টি হয় না। কিন্তু এই ফুলকির মতো ননদ যেখানে থাকবে সেখানে ঝগড়া অশান্তি লেগে থাকবে। মনে মনে এসবই ভাবনা চিন্তা করতে করতে রমা রান্না করতে থাকে। আর দেখতে দেখতে কয়েক ঘন্টা পর রাজীব এবং তার দুই বোন শপিং করে বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে এসে ঝিলিক তার বৌদিকে ডাকতে শুরু করে। বৌদি, বৌদি, এদিকে এসো, আমি তোমার জন্য কত কিছু কিনে নিয়ে এসেছি দেখো। ঝিলিকের কথা শুনে রমা দৌড়ে সেখানে চলে যায়। আর ঝিলিক তখন একের পর এক তার বৌদিকে বিভিন্ন রকমের শাড়ি দেখাতে শুরু করে। আর যে শাড়িগুলো রমার খুবই পছন্দ হয়। ঝিলিক, তুমি নিজের জন্য কিছু না কিনে আমার জন্য এতগুলো শাড়ি কিনে আনলে, সত্যি তুমি খুব ভালো ঝিলিক। হ্যাঁ, ঝিলিক তোমার জন্য গিফট নিয়ে এসেছে, তাই জন্যই তো ঝিলিক ভালো, তাই না? আমি তোমার জন্য কিছু নিয়ে আসিনি বলে আমি খারাপ? না না ফুলকি, আমি তোমাকে খারাপ বলছি না, তুমিও অনেক ভালো। আর তোমার জামাগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। থাক থাক, আমারও তো প্রশংসা করতে হবে না। আর হ্যাঁ, আমার জামাগুলোর দিকে নজর দেবে না। এই বলে ফুলকি তার নতুন জামাগুলো নিয়ে নিজের ঘরে চলে যায়। আর সেদিন সকলে অনেক রাত করে ডিনার করে। আর সেই রাত্রিবেলাতে সকলের এঁটো বাসন মাজতে গিয়ে আরো অনেক বেশি রাত হয়ে যায়। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমাদের বাড়িতে তো তুমি একমাত্র কাজের লোক। বৌদি, আমার কিন্তু খুব খিদে পাচ্ছে জানো তো, তাই আমি ভাবলাম আমি একটু ম্যাগি খাবো। তুমি আমাকে ম্যাগি বানিয়ে দাও তো।
ফুলকি, তুমি তো এইমাত্র ডিনার করলে, তারপর তোমার আবার খিদে পেয়ে গেল? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি তোমাকে ম্যাগি বানিয়ে দিচ্ছি। এই বলে রমা ম্যাগি বানানোর জন্য গ্যাসের উপর জল বসিয়ে দেয়, আর ফুলকি তখন ইচ্ছা করে সেই গরম জলের মধ্যে তার বৌদির হাত ডুবিয়ে দেয়। এর ফলে রমা একেবারে চিৎকার করে ওঠে, আর তার পরিবারের সকলে তখনই রান্নাঘরে চলে আসে। আর এমন সময় ঝিলিক সহ্য করতে না পেরে তার দাদাকে সমস্ত সত্যি কথা বলে দেয়। দাদা, তুই কি ভাবছিস বৌদি কাজ করতে করতে নিজের হাত পুড়িয়ে ফেলেছে? কিন্তু এটা মোটেই নয়, আসল সত্যিটা তুই এখনো জানিস না। তুই তোর প্রাণের ছোট বোনকে একবার জিজ্ঞাসা করে দেখতো বৌদির হাতটা কিভাবে পুড়েছে। আমি কি করে জানবো দাদা? আমি তো কিছুই জানি না। দাদা, আমি জানতাম ফুলকি তোকে মিথ্যা কথা বলবে, তাই আমি আমার ফোনে ভিডিও করেছি। তুই নিজেকে খুব চালাক মনে করিস, তাই না? কিন্তু তুই যখন রান্না করে এসেছিস তখন থেকে আমি তোর উপর নজর রাখছি, কিন্তু তুই সেটা বুঝতে পারিসনি। আর আমি লুকিয়ে লুকিয়ে তোদের ভিডিও করেছি, কারণ আজকে আমি আর চুপ করে থাকতে পারবো না। বৌদির উপর এরকম অত্যাচার আমি আর মেনে নিতে পারবো না। ঝিলিকের ফোনে সেই ভিডিও দেখে রাজীব প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর রাজীব তখনই ফুলকিকে ঠাস করে একটা চড় মারে। তোকে এই বাড়িতে রাখাটাই আমার ভুল হয়েছে। দাঁড়া, তোকে আমি কালকে একটা গরিব ভিখারি ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেবো, আর দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দেবো। আর তুই আমাদের বাড়িতে কখনোই আসবি না, আমি তোর মুখ দেখতে চাই না বলে দিলাম। দাদার মুখে এমন কথা শুনে ফুলকি কান্নাকাটি করতে শুরু করে, আর সে তার দাদা এবং বৌদির কাছে ক্ষমা চাইতে থাকে। দাদা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, বৌদি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, আমি আর তোমার সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করব না বৌদি। আমিও দিদির মতো ভালো হয়ে যাব। ফুলকিকে এরকম কাঁদতে দেখে রমা তাকে শুধরে যাওয়ার জন্য একটা সুযোগ দেয়, আর সেদিনের পর থেকে ফুলকি ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করে নেয়। এখন ঝিলিক এবং ফুলকি দুজনেই রমার ভালো ননদ হয়ে ওঠে, আর তারা তাদের বৌদির সঙ্গে খুবই ভালো মতো ব্যবহার করে।